জয় হিন্দ। আজকে তোমরা যে টেট পরীক্ষাটা দিয়ে এলে সেই টেট পরীক্ষার অ্যান্সার কি আজকে তোমাদেরকে আমি এখন দেব। তো দেখো, আজকে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো কিন্তু মোটামুটি কঠিনই ছিল, খুব একটা সহজ বলা যাবে না। কিছু কিছু প্রশ্ন ছিল সহজ, কিছু কিছু প্রশ্ন ছিল যেগুলা একটু কঠিন ছিল। তো দেখো, তোমরা যারা যারা পরীক্ষাটা দিয়ে এসছো তারা মিলিয়ে নাও যে তোমরা কটা ঠিক করে এসছো আর কটা ভুল করে এসছো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্নটা কি আছে, এক্স ও ওয়াই হলো দুটি অখণ্ড সংখ্যা এবং এক্স লেস দেন ওয়াই, তাহলে এক্স ও ওয়াই এর গসাগু হবে কি হবে? দেখো, আমরা যদি ধরে নিই যে ধরো দুটা সংখ্যা আছে, কি আছে 3 আর 5 ধরলাম, এর গসাগু কত হবে? 1। এবার ধরে নাও আরেকটা সংখ্যা ধরলাম আমরা 6 আর 12, তো 6 আর 12 গসাগু কত হবে? 6। আবার ধরে নাও আমি একটা সংখ্যা ধরলাম যে 12 আর 18, এর গসাগু কত হবে? 6, এরও গসাগু হবে 6। তো এক্ষেত্রে দেখো, আমরা যখন এক্সটা ছোট আর ওয়াইটা বড় ধরতেছি তখন গসাগু আমাদের ক্ষেত্রে কখনো আসছে 1, এই ক্ষেত্রে আসলো 1, এই ক্ষেত্রে আসলো 6, এই ক্ষেত্রে আসলো 6। তার মানে গসাগুটা কখনোই এই এক্সের থেকে বড় হচ্ছে না, সর্বদাই কি হচ্ছে? এক্সের থেকে ছোট হচ্ছে অথবা এই এক্সের সমান হচ্ছে, এক্সের থেকে ছোট হচ্ছে অথবা এক্সের সমান হচ্ছে। তার মানে এই যে এতে দেওয়া আছে সর্বদা এক্সের থেকে বড়, এটা হবে না। কিছু ক্ষেত্রে এক্সের থেকে বড়, এটাও হবে না। সর্বদা এক্সের থেকে ছোট হচ্ছে কি না, কিছু ক্ষেত্রে তো এক্সের সমানও হচ্ছে, তার মানে সিটাও হবে না। অপশান ডিতে দেওয়া আছে, দেখো এক্সের সমান অথবা এক্স থেকে ছোট, তার মানে এক্ষেত্রে অপশান ডিটা হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো, পরবর্তী প্রশ্ন কি বলেছে, 1760 মিটার দীর্ঘ একটি সোজা রাস্তার দুপাশে 20 মিটার অন্তর গাছ বসালে তার সর্বাধিক সংখ্যা হয় কত? দেখো, 1760 মিটার বলছে, তোমরা অতটা বাদ দাও, তোমরা ভাবো আগে যে ধরে নাও এখান থেকে 20 মিটার একটা রাস্তা আছে, ধরে নাও 20 মিটার একটা রাস্তা আছে, যেখানে আমরা 5 মিটার অন্তর অন্তর গাছ বসাবো, 5 মিটার অন্তর অন্তর গাছ বসাবো। তার মানে কি, 5 মিটার অন্তর মানে এখানে একটা গাছ বসালাম, তারপরে এখানে একটা 5 মিটারের 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 গাছ বসালাম। তাহলে দেখো আমরা কয়টা গাছ বসালাম? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। ঠিক আছে? তার মানে 20 মিটার যখন রাস্তাটা ছিল, আমরা যখন 5 মিটার দূর দূর বসাচ্ছিলাম, তার মানে গ্যাপ আমাদের কয়টা হচ্ছিল? দুটো গাছের মধ্যে 1টা গ্যাপ, 2টা গ্যাপ, 3টা গ্যাপ, 4টা গ্যাপ। এই 4 আমরা পাবো কি করে? যখন আমরা 20কে 5 দিয়ে ভাগ করব তখন আমরা 4 পাবো। তার মানে মোট দৈর্ঘ্যটাকে যখন আমরা দুটার মধ্যে যে ডিস্টেন্স বা অন্তর সেটা দিয়ে ভাগ করব, তাহলে আমরা কয়টা গ্যাপ হবে সেটা পাবো। এইবারে যতগুলা গ্যাপ হবে তার থেকে সর্বদা একটা বেশি গাছ বা পিলার যেটাই বলি না কেন আমরা লাগবে। তো এক্ষেত্রে আমাদের রাস্তাটা কত মিটার দৈর্ঘ্য? 1760 মিটার। এবারে কত মিটার মিটার দূরে দূরে গাছগুলো বসাবো? 20 মিটার। তার মানে 1760কে যদি আমরা 20 দিয়ে ভাগ করি, 0 0 কাটে, 2 দিয়ে কাটো, 2 8 16, 2 8 16, 88টা গ্যাপ তৈরি হবে। এরকম এখানে আমার 4টা গ্যাপ তৈরি হয়েছে, এক্ষেত্রে 88টা গ্যাপ তৈরি হবে। এবারে 88টা যখন গ্যাপ তৈরি হবে, তার মানে গাছ লাগবে কয়টা? 89টা। +1 করে দাও, মানে একটা বেশি লাগে সবসময়, 89টা গাছ লাগবে। এবারে কী বলেছে, এটা তো রাস্তার দুই ধারে লাগাবে, তার মানে এই দিকে যদি 89টা লাগায়, এই দিকেও যদি 89টা লাগায়, তার মানে টোটাল কয়টা গাছ লাগাবে? টোটাল তার মানে 178টা গাছ লাগাবে, 178টা। অপশন এতে দেখো 178 দেওয়া আছে, তার মানে অপশন এ হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো, পরবর্তী প্রশ্ন কি বলেছে, এক্স একটি স্বাভাবিক সংখ্যা যার প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান ও প্রকৃত মান সমান, তাহলে যে কোনো অখণ্ড সংখ্যা ওয়াই এর জন্য এক্স ওয়াই এর মান হবে। দেখো, এই প্রশ্নটা মানে বুঝতে গেলে না তোমাদেরকে একটু মাথাটাকে লাগাতে লাগবে। এই প্রশ্নটা আমার যতদূর মনে হয় কেউই প্রথম একবারে পড়ে
বুঝে নিবে সেটা হয়নি। এটা জানি না কীভাবে এরা এই কম্পিটিটিভ এক্সামে পরীক্ষা মানে প্রশ্নটা দিয়েছে, কারণ এই প্রশ্নটা এতটাও সহজ না, মানে ভাষাটা, প্রশ্নের ভাষাটা অ্যাকচুয়ালি, প্রশ্নটা না, প্রশ্নের ভাষাটা অ্যাকচুয়ালি এতটাও সহজ না। কি বলেছে, এক্স একটি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা মানে 1 থেকে নিয়ে চলতে থাকবে, 1 2 3 এভাবে চলতে থাকবে। কি বলেছে, যার প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান আর প্রকৃত মান সমান। দেখো, স্থানীয় মান আর প্রকৃত মান সমান কখন হয়, যখন সেটা কোনো মানে একক সংখ্যা হয়, মানে শুধু সেটা একক থাকবে, একক দশক শতক আমরা যে গুনি সেখানে কেবল একক থাকবে, মানে এক অঙ্কের সংখ্যা হবে, অথবা সংখ্যাটা কী হবে, শূন্য হবে, জিরো হবে, সংখ্যাটা কী হবে, জিরো হবে, তবেই তার স্থানীয় মান আর প্রকৃত মান সমান হবে। ঠিক আছে, এবারে কি বলেছে যে এক্স তো স্বাভাবিক সংখ্যা বলেছে, তার মানে 1 থেকে, স্বাভাবিক সংখ্যা আমাদের কোথা থেকে শুরু হয়, 1 থেকে, তার মানে জিরো হবে না, তার মানে এটা একক, এটা হচ্ছে তোমার মানে এক অঙ্কের একটা সংখ্যা। এবারে কি বলেছে, তাহলে তাহলে যে কোনো অখণ্ড সংখ্যা ওয়াই এর জন্য, এবারে ওয়াই হচ্ছে যে কোনো একটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যা 1 2 3 4 5 6 যে কোনো একটা সংখ্যা হতে পারে, এর জন্য এক্স ওয়াই এর মান কী হবে। এবারে ওয়াই এর মান যদি ধরে নাও 1 2 3 4 যে কোনো কিছু একটা হতে পারে, আর এক্সের মানও কী হবে, আমাদের এক্সের মানও যেহেতু একক স্থানীয় একটা সংখ্যা, এক্সের মান আমরা 1 2 3 4 যে কোনো কিছু লিখতে পারি। ঠিক আছে, তাহলে এক্স ওয়াই এর মান কী হবে, দেখো এক্স ওয়াই এর মান, অপশনগুলো দেখো, এক্স ওয়াই এর মান কী বলেছে, ওয়াই এর থেকে সর্বদা ওয়াই এর সমান বা সর্বদা বেশি হবে। হ্যাঁ, হতে পারে, কারণ এক্সের ভ্যালু যদি ওয়াই এর ভ্যালু যদি 1, এক্সের ভ্যালু যদি 1 হয়, তাহলে এক্স ওয়াই এর ভ্যালু কী হবে, এক্স ওয়াই এর ভ্যালুও হবে 1। এবারে ওয়াই এর ভ্যালু যদি 2 ধরি, এক্সের ভ্যালু যদি 2 ধরি বা 1 ধরি, যেটাই ধরি না কেন, সেটা সর্বদাই মানে এক্স ওয়াই এর ভ্যালু সর্বদাই ওয়াই এর থেকে বেশি হবে। হলো, এক নাম্বারটা রাইট আছে, জিরো, অপশন সিটা রাইট হবে না, জিরো হবে না, বিটা হবে না, আর ডিটা তো হবেই না, তার মানে অপশন এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, কি বলেছে, যদি 93P2Q 88 দ্বারা বিভাজ্য হয়, তবে পি ও কিউ এর মান হয় যথাক্রমে। দেখো, খুবই সোজা একটা অঙ্ক, বিভাজ্যতা চ্যাপ্টারের অঙ্ক। 88 দিয়ে বিভাজ্য মানে কি, 88 দিয়ে কোনো একটা সংখ্যা বিভাজ্য মানে সেই সংখ্যাটা 11 দিয়ে আর 8 দিয়ে বিভাজ্য অবশ্যই হবে, 11 দিয়ে আর 8 দিয়ে বিভাজ্য হবে। এবারে 8 দিয়ে কোনো সংখ্যা বিভাজ্য হয় কখন, যখন তার শেষের 3টা সংখ্যা, মানে এই যে 2 5 Q, এই 3টে সংখ্যা 8 দিয়ে ভাগ করা যাবে। এবারে এই 3টে সংখ্যাকে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, দেখো কি হচ্ছে, 8 একে 8, 8 দুগুণা 16, 8 তিনে 24, 8 তিনে 24, বাঁচল কত 1, আর এখানে কত আসবে, নিচে নামবে কত, দেখো কিউ। এবার দেখো, এমন কোন সংখ্যা একের পর বসবে যেটা 8 দিয়ে ভাগ করা যায়। দেখো, একমাত্র এখানে যদি আমরা 6 বসাই, মানে তাহলে কি হবে, 16 হবে, সেটা 8 দিয়ে ভাগ যাবে। সেটা বাদ দিয়ে যদি আমরা 1 2 3 4 5 যে কোনো কিছু বসাই, মানে 11 12 13 14 17 18 যে কোনো কিছু বসাই, সেটা 8 দিয়ে ভাগ যাবে কি না, যাবে না। একমাত্র যদি আমরা এখানে 6 বসাই, তবেই সেটা 2 দিয়ে ভাগ করা যাবে। তার মানে কিউ এর ঘরে কত হবে, কিউ এর ঘরে হবে 6। এবারে অপশানগুলো যদি তোমরা ভালো করে লক্ষ্য করবে, দেখো পি এবং কিউ, একমাত্র অপশান ডিতে দেখো কিউ এর জায়গায় 6 আছে, আর অন্য কোনো অপশানে নেই। তাহলে আমাদের এই 11 দ্বারা বিভাজ্য এটা বের করার প্রয়োজন নেই, যেহেতু আমাদের একমাত্র অপশান ডিতেই দেওয়া আছে 6 কিউ এর ভ্যালু। তাহলে এটা থেকেই আমরা একটা করেই আমরা বলে দিতে পারি যে অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্নটা কি বলেছে, তৃতীয় শ্রেণীর 1/4 ধারণা ব্যাখ্যার জন্য একজন শিক্ষক কোন ক্রমটি অনুসরণ করবেন। মানে একজন ছাত্রকে তুমি যখন 1/4 বা 1/4 এটা ধারণা দিবা, তখন তুমি
কি করবে? প্রথমে কি বলেছে দেখো, 1/4 প্রতিনিধিত্বকারী ছবি দেখানো, মানে কোনটা 1/4 বলে ওটা ছবি দেখানো, মূর্ত উপাদান সামগ্রী দেখিয়ে 1/4 বিভক্তিকরণ, ব্ল্যাকবোর্ডে 1/4 প্রতীক লেখা। দেখো প্রথমে কি করতে হয়, প্রথমে যখনই আমরা কোনো কিছু, দেখো আমি তোমাদেরকে যখন প্যাডাগজির প্র্যাকটিস সেটগুলো করিয়েছিলাম এর আগের বার, তখন কিন্তু এই টাইপের আমি তোমাদেরকে প্রশ্ন করিয়েছিলাম। সেখানে কি বলা হয়েছিল যে প্রথমে আশেপাশের যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো দিয়ে এক বাচ্চাটাকে একটা ধারণা দিতে লাগবে। তার মানে অপশান এই যে 2 নাম্বারটা এটা প্রথমে করতে লাগবে। সেটা দেখো সেটা কি আছে, একমাত্র অপশান বি আর ডিতে আছে, তার মানে এ আর সি হবে না, ঠিক আছে। তারপরে কি করতে হবে, তারপরে বাচ্চাটাকে সেই ছবি দেখাতে লাগবে। তার মানে বাচ্চাটাকে ছবি দেখাতে লাগবে যে 1/4 মানে কি, ধরে নাও একটা কেক আছে, একটা কেক আমরা বানালাম, সেই কেকটাকে 4 ভাগ করে 1 ভাগটাকে আলাদা করে দিলাম, এরকম কোনো একটা ছবি আছে, তো আমরা বলতে পারি যেটা 1/4। এই টাইপেরগুলোকে দেখানো। তারপরে কি করব আমরা, তারপরে শেষে আমরা ব্ল্যাকবোর্ডে দেখাবো যে 1/4 মানে এই যে 1/4, এটাকে আমরা বলতেছি 1/4। তার মানে প্রথমে 2 নাম্বার, তারপরে 1 নাম্বার, তারপরে 3 নাম্বার, যেটা আছে দেখো অপশান বিতে। তার মানে অপশান বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, ভ্যান হেইলের স্থানিক ও জ্যামিতিক বোধের কোন স্তরে একজন শিশু স্বীকার করতে পারে যে একটি বর্গক্ষেত্র ও একটি আয়তক্ষেত্র? সেটা কী হবে দেখো, স্তর 2। স্তর 2 মানে সম্পর্ক, এই স্তরে বাচ্চাটা বুঝতে পারবে যখন সম্পর্কগুলো স্থাপন করতে পারবে না, যে বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্র এটা কিভাবে আলাদা, কি জিনিসটা আয়তক্ষেত্রটাকে বর্গক্ষেত্রটাকে আলাদা করছে, সেই স্তরে বাচ্চাটা বুঝতে পারবে। এক্ষেত্রে অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 4 সেন্টিমিটার বড় এবং ক্ষেত্রফল এক্স। এখন এর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার কমানো হলো এবং প্রস্থ 4 সেন্টিমিটার বাড়ানো হলো। যে নতুন আয়তক্ষেত্র উৎপন্ন হয় তার ক্ষেত্রফল যদি ওয়াই সেন্টিমিটার স্কোয়ার হয়, তবে এখানে দেখো আমরা ধরে নাও একটা আয়তক্ষেত্র বানালাম, ঠিক আছে, বানালাম, এটাকে ধরলাম এম, এটাকে ধরলাম এন, দেখো এম যদি ধরি আমরা, কি বলেছে, তার দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 4 সেন্টিমিটার বড়। তার মানে আমরা প্রস্থটাকে যদি এম ধরি, তার মানে দৈর্ঘ্যটাকে আমাকে ধরতে লাগবে m+4, ঠিক আছে, m+4। তাহলে ধরে নিলাম আমরা যে এর কি বলেছে, এর ক্ষেত্রফল কত হবে, তার মানে এর ক্ষেত্রফল হবে এক্স। তার মানে এক্স ইজিক্যাল টু কী হবে, m × m+4, ঠিক আছে, বোঝা গেল? এবারে কি বলেছে যে এখন এই আয়তক্ষেত্রটাকেই কি করতে হবে, দৈর্ঘ্যটা বাড়াতে লাগবে, প্রস্থটা কমাতে লাগবে। দৈর্ঘ্যটা কী করবে, 2 সেন্টিমিটার বাড়াবে, দৈর্ঘ্যটা 2 সেন্টিমিটার কমাবে আর প্রস্থটা 2 সেন্টিমিটার বাড়াবে। তার মানে প্রস্থ হয়ে যাবে এখন m+2 আর দৈর্ঘ্যটা কত হয়ে যাবে, দেখো m+4 -2, তার মানে কি m+2। এবারে দেখো আমরা এই m এর ভ্যালু যেটাই বসাই না কেন, এই m+2 × m+2 আর এখানে m × m+4, এই দুটার গুণফল, এই দুটা গুণফলের মধ্যে কোনটা বড় হবে, এই দুটা গুণফলের মধ্যে কোনটা বড় হবে, এই দুটা গুণফলের মধ্যে সর্বই এই যে m+2 × m+2 এটাই বড় হবে। বোঝা গেল? তার মানে এটা তো কি, এটা তো ওয়াই এর ক্ষেত্রফলটা কি, এর ক্ষেত্রফলটা তো ওয়াই, তার মানে ওয়াইটা সবসময় এক্সের থেকে বড় হবে। তার মানে অপশান এ যেটা দেওয়া আছে, অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি।
কি বলেছে, একটি ত্রিভুজের পরিসীমার দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, যেখানে সব কয়টি বাহুর দৈর্ঘ্যের পরিমাপ স্বাভাবিক সংখ্যা, এরূপ কতগুলি ভিন্ন ত্রিভুজ গঠন করা সম্ভব। ত্রিভুজের পরিসীমা বলেছে 12, তার মানে একটা বাহু যদি 1 হয় তাহলে বাকি দুটা মিলে কত হবে, বাকি দুটা মিলে হবে 11, তার মানে একটার যদি 1 হয় বাকি দুটার মিলে হবে 11, তার মানে 5 আর 6। এটা ত্রিভুজ হবে কি? কোনো একটা ত্রিভুজের যদি 3টা বাহুর দৈর্ঘ্য 1, 5, 6 হয় সেটা ত্রিভুজ হবে কি? হবে না। কেন? কারণ আমরা জানি একটা ত্রিভুজ হতে গেলে ছোট দুটা বাহুর যোগফল বড় বাহুটার থেকে অলওয়েজ বড় হতে লাগে। এক্ষেত্রে বড় হচ্ছে কি? সমান হচ্ছে, তার মানে এটা হবে না। এবারে যদি একটা বাহুর দৈর্ঘ্য 2 ধরি আর বাকি দুটার ধরি আমি 2 হয়ে গেলে ওদিকে কত বাঁচলো? 10, তার মানে 5, 5 যদি ধরি তাহলে কি হবে দেখো, এটা একটা ত্রিভুজ হবে কি? ত্রিভুজ এটা গঠন করা যাবে, কারণ 5 আর 2 কত হচ্ছে? 7, যেটা 5-এর থেকে বড়। এটা বড় হচ্ছিল না, এটা বড় হচ্ছে, তার মানে এটা ত্রিভুজ হবে। এবারে যদি 3 ধরি, 3 আর ওইদিকে কত হবে তাহলে? 9, মানে 3, 4, 5, 3, 4, 5 যদি করি আমরা তাহলে কত হবে দেখো? হ্যাঁ, এটাও হবে, কারণ 3 আর 4 7, 5-এর থেকে বড়, তার মানে এটাও একটা ত্রিভুজ হবে। এবারে দেখো, এবারে যদি আমরা 4 ধরি তাহলে কত হবে? ওদিকে আর কত বাজবে? 4, 4, 4, দেখো 3টাই বাহু সমান। এই যে দেখো 4 আর 4 8, 4-এর থেকে বড়, তার মানে এটাও হবে। এবারে যদি আমরা 5 ধরি দেখো তাহলে কত হবে? 5 ধরলাম একটা, আর একটা ধরলাম আমি 2 আবার 5, দেখো এটা তো আমরা বের করেই নিয়েছি একবার, তাহলে দেখো আর হবে না। তার মানে দেখো 6 ধরলেও হবে না, এই যেটা বের করে নিয়েছি একটা বাহু 6 ধরে, তারপর হচ্ছে 7 ধরে হবে কি? 7 ধরে বাকি দুটা বাহুর যোগফল কত হবে? একটা বাহু যদি আমি 7 ধরে নিই তাহলে তো সেটা বড় বাহুটা তো অর্ধেকেরও বেশি হয়ে যাচ্ছে, তাহলে হবে না সেটা। ঠিক আছে, তার মানে 3টা পেয়ার বা 3টাই ত্রিভুজ গঠন করা সম্ভব। অপশান ডিতে যা দেওয়া আছে সেটা হবে রাইট অ্যান্সার, 3টি। পরের প্রশ্নটা কি আছে দেখো, যে কোনো দুটি অখণ্ড সংখ্যার সমষ্টি একটি অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যার এই ধর্মকে কি বলা হয়? অখণ্ড সংখ্যার এই ধর্মকে বলা হয়, দেখো এটাকে তোমরা ইংরেজি যদি জানো, ইংরেজির এটাকে বলা হয় ক্লোজার প্রপার্টি। ঠিক আছে, ক্লোজার প্রপার্টিটা অপশান ডিতে ছিল, যার বাংলা হচ্ছে বদ্ধতা ধর্ম। ঠিক আছে, এটা ক্লোজার প্রপার্টি হিসাবেই আমরা যে জানি বা পড়ি, তো সেটার বাংলা কি? বদ্ধতা ধর্ম। তার মানে অপশান ডি হয়ে যাবে কিন্তু এটার কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? প্রশ্নটা কি আছে দেখো, 1 সেন্টিমিটারের 1/3 অংশ নির্দেশ করে 30 মিলিমিটার, 30 ডেসিমিটার, 3 মিলিমিটার নাকি 0.3 মিলিমিটার। দেখো 1 সেন্টিমিটার মানে কত? সমান 1 সেন্টিমিটার মানে 10 মিলিমিটার। 10 মিলিমিটার মিলে 1 সেন্টিমিটার হয়। এবারে 1 সেন্টিমিটার বদলে আমরা তো 10 মিলিমিটার লিখতে পারি, তার মানে 1 সেন্টিমিটারের 3/10 অংশ মানে 10 মিলিমিটারের 3/10 অংশ। 10 10 কাটো, তার মানে কত হইল? 3 মিলিমিটার। দেখো এখানে হবে মিলিমিটার, তার মানে অপশান সিতে দেওয়া আছে যেটা, সেটা হবে রাইট অ্যান্সার। অপশান সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। কি বলেছে, একটি ভগ্নাংশ 5/8 এর সমতুল্য, এর লবের দ্বিগুণ ও হরের সমষ্টি 414 হলে এর হর ও লবের অন্তর হবে। দেখো কি বলেছে, একটা ভগ্নাংশ 5/8। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি এটাই ভগ্নাংশ। এবারে কি বলেছে, এর লবের দ্বিগুণ মানে কত? 5-এর দ্বিগুণ মানে 10, ও হরের সমষ্টি, হর কত? 8, 10 আর 8 কত হলো? 18। কি বলেছে, এটাই হলো 414। তার মানে আমার ক্ষেত্রে যেটা 18 বেরোলো সেটা প্রশ্নে কি বলেছে? 414।
তার মানে আমার 18 ইউনিট সমান সমান 414। তার মানে আমার 1 ইউনিট সমান সমান কত হবে? 414কে যদি আমরা 18 দিয়ে ভাগ করি, 414কে যদি আমরা এই 18 দিয়ে ভাগ করি, দেখো কত হবে? 18 দুগুণা 36, 54, 18 তিনে 54। তার মানে 1 ইউনিট সমান সমান কত হলো? 23। 1 ইউনিট সমান সমান কত? 23। এবার দেখো কী চেয়েছে? লব আর হরের অন্তর। লব আর হরের অন্তর কত? 8 থেকে 5 চলে গেলে 3। লব আর হরের অন্তর 3 ইউনিট। তার মানে আমার যদি এই অঙ্কের ক্ষেত্রে 1 ইউনিট সমান সমান 23 বেরিয়েছে, তার মানে 3 ইউনিট সমান সমান কত? 3 তিনে 9, 3 দুগুণা 6, 69। তার মানে অপশান বি 69 হয়ে গেল কারেক্ট অ্যান্সার। 69 হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কী আছে দেখি। দেখো কি বলেছে, 102 নম্বর প্রশ্ন। 1540, 21450 আর 1111 এর মৌলিক উৎপাদকগুলির সংখ্যার সমষ্টি হলো। দেখো এই অঙ্কটা করার একমাত্র উপায় হচ্ছে এই সবগুলারই এই 1540 এই দিয়ে এটার মৌলিক উৎপাদকগুলো বের করা। 21450 এগুলার মৌলিক উৎপাদক বের করা। তারপরে 1111 এর মৌলিক উৎপাদকগুলো বের করা। বের করে মৌলিক উৎপাদকগুলির সমষ্টি চাইনি, কিন্তু মাথায় রাখবে, ধরে নাও তোমার মৌলিক উৎপাদক বেরোলো 2, 3, 5 এরকম, তো সেখানে মৌলিক উৎপাদকগুলির সমষ্টি চাইনি। তুমি আবার 2 যোগ 3 যোগ 5 করে এভাবে তুমি লিখে দিলে 10, এটা কিন্তু ভুল। মৌলিক উৎপাদকগুলোর সমষ্টি চাইনি। কী চেয়েছে? মৌলিক উৎপাদকগুলির সংখ্যার সমষ্টি। মানে এই ক্ষেত্রে কতগুলো মৌলিক উৎপাদক বেরোবে, এই ক্ষেত্রে কতগুলো মৌলিক উৎপাদক বেরোবে, এই ক্ষেত্রে কতগুলো মৌলিক উৎপাদক বেরোবে, সেগুলোকে যোগ করলে কতগুলো টোটাল মৌলিক উৎপাদক হয় সেটা চেয়েছে। ঠিক আছে? তো দেখো এই অঙ্কটা অনেক বড় অঙ্ক, তোমরা করবে। আমি যেটা করে দেখেছি, দেখো প্রথম ক্ষেত্রে এটাতে 5টা মৌলিক উৎপাদক বেরোবে, এটাতে যদি আমি করতে যাই তারপরে করি 6টা বেরোবে, এটাতে 2টা বেরোবে, মানে টোটালে 6, 5, 11, 2, 13টা মৌলিক উৎপাদক হবে। এই অঙ্কটা কেন দিয়েছে আমি জানি না, কারণ অঙ্কটা একটা অঙ্ক করতেই অনেকটা টাইম লেগে যাবে, হয়তো তোমাদেরকে টাইম লস করার জন্যই এই অঙ্কটা দেওয়া হয়েছে। অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কী আছে দেখি। দেখো কী বলেছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি 3/7 এর নিকটতম মানের অনুমান অন্তর? অনুমান অন্তর মানে 3/7 এর ভ্যালু কত হতে পারে, কোন দুটার মাঝখানে? ঠিক আছে, তো দেখো 3/7 যদি আমরা করি, 3/7 যদি আমরা করি, 3কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, তাহলে দেখো তাহলে কি আসবে, আমি ভাগটা করে রেখেছি, তাহলে আসবে তোমার হচ্ছে এরকম 0.428571, তারপরে আবার এই 4 এভাবে ডট ডট চলতে থাকবে। ঠিক আছে, তো দেখো তার মানে কত আসছে, 42871, 428571। তো আমরা যদি অপশনগুলো ভালো করে লক্ষ্য করে দেখো, 428571 কোথায় দেওয়া আছে? দেখো 428571 একমাত্র অপশন সিতেই দেওয়া আছে, যে 428571 426, আর এখানে 428571 পরে কত দেওয়া আছে 71429। ঠিক আছে, আর আমাদের কি আসবে, আমাদের আসবে 0.48571428। তার মানে ঠিকই আছে, এই 26 আর 29-এর মাঝখানে 28, তার মানে অপশান সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কী আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, একটি স্বাভাবিক সংখ্যাকে মানে একটি সংখ্যাকে 893 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 198,
সংখ্যাটিকে 47 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? সিম্পলি কিছু করব না, আমরা কি করব 198কে 47 দিয়ে ভাগ করে দেবো, 47 দিয়ে ভাগ করে দেবো। কী হবে? 47কে আমরা যদি 4 দিয়ে গুণ করি, দেখো 4 সাথে 28, 8 হাতে থাকবে 2, 4 4 16 আর 2 18। 198 মাইনাস 188 ইজ ইকুয়াল টু 10। তার মানে কত ভাগশেষ থাকবে? 10। অপশন বিতে দেওয়া আছে 10, অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, নিম্নে কিছু কি বিবৃতি দেওয়া হলো, ঠিক আছে, কিছু বিবৃতি দিয়েছে। কি বলেছে? একটি সংখ্যাকে অপর একটি সংখ্যা দ্বারা গুণ করলে তার মান সর্বদা বৃদ্ধি পায়। এটা কি রাইট না রং? মানে এটা কি সবসময় ঠিক হয়? ধরে নাও কোনো একটা সংখ্যা আছে, আমি ধরে নিলাম 2, এই সংখ্যাটাকে আমি যদি গুণ করি কোন সংখ্যা দিয়ে? বলছে অপর একটি সংখ্যা। তো অপর তো আমি ধরে নাও এটাকে আমি হাফ দিয়েও গুণ করতে পারি, বা 0.5 দিয়েও গুণ করতে পারি। তো কাটাকাটি করলে তো 1 আসবে, তো 2 এর থেকে তো 1টা ছোটো। এখানে কি বলেছে? সর্বদা বৃদ্ধি পায়। তো এটা কি সঠিক বলেছে? না, এটা ভুল, হবে না। কি বলেছে? একটি সংখ্যাকে অপর একটি অশূন্য সংখ্যা দ্বারা ভাগ করলে তার মান সর্বদা হ্রাস পায়। কি বলেছে? এটাকে সর্বদা ঠিক বলেছে। মানে 2কে আমরা যদি 1/2 দিয়ে ভাগ করি তাহলে দেখো 2 2 উল্টে যাবে, গুণ 4 হবে। তার মানে 2কে আমরা ভাগ করলাম অথচ 2 এর ভ্যালু বেরোয় গেল। এখানে কি বলছে? সর্বদা হ্রাস পাবে। তার মানে ঠিক বলছে কি না ভুল বলছে? তার মানে এটাও রং। এবারে কি বলেছে? 10 দ্বারা গুণিত একটি সংখ্যার একক স্থানে সর্বদা একটি শূন্য থাকে। তা দেখো 10 দিয়ে যদি আমরা 0.2কে গুণ করি তাহলে অ্যান্সার কত আসবে আমাদের? 2। একক স্থানে 0 আসলো কি না? একক স্থানে 0 তো আসলো না। তার মানে এটাও কি আছে? রং। এবারে গুণ হলো ভাগের বিপরীত প্রক্রিয়া। এটা কি? গুণটা হলো ভাগের বিপরীত, মানে কোনো কিছুকে আমরা ভাগ করব, সেটাকে যদি উল্টাই দিই তার মানে কোনো কিছুকে আমরা গুণ করব। এটাই একমাত্র রাইট। তার মানে অপশান ডি শুধুমাত্র 4 এটাই হচ্ছে সঠিক। তার মানে অপশান ডি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। কি বলেছে? প্রদত্ত চিত্রে ABC ত্রিভুজ DEF ও সকল 6টি ছোট ও এবং অভিন্ন ত্রিভুজগুলি সমবাহু ত্রিভুজ। মানে এই যে ABC এই ত্রিভুজটা সমবাহু। তারপরে কি বলেছে? DEF মানে DEF এই ত্রিভুজটা সমবাহু। এবারে বাকি যে যতগুলো 6টা ত্রিভুজ আছে, মানে 1 2 3 4 5 6 এই ত্রিভুজ এই সবগুলোও সমবাহু। এবারে দেখো আমরা যদি এখানে আর এখানে যোগ করে দিই তাহলে যেই ত্রিভুজগুলো তৈরি হবে এই ত্রিভুজগুলোও কিন্তু সমবাহুই হবে। এই ত্রিভুজগুলোও কী হবে? সমবাহু ত্রিভুজই হবে। আর কী হবে? প্রত্যেকটা ত্রিভুজের মানে ইসে হবে, কি যেন বলে, কনগ্যুরেন্টের বাংলা হচ্ছে তোমার কি বলে ওটাকে, ঠিক মনে পড়তেছে না কনগ্যুরেন্টের বাংলা কি, মানে দুটো মানে এটা আর এটা ত্রিভুজ সমান হবে এটা বলতে পারি। ঠিক আছে? তো দেখো এবারে চেয়েছে আমাদেরকে কি PDES, মানে PDES এই যে চতুর্ভুজটা, আর কি বলেছে PQRSTU, মানে PQRSTU এই যে ষড়ভুজটা এর ক্ষেত্রফলের অনুপাত কি? ঠিক আছে, এবারে আমরা যদি ভালো করে লক্ষ্য করি এই যে PDES চতুর্ভুজে এখানে দেখো কয়টা ত্রিভুজ আছে? 1টা 2টা 3টা 4টা 5টা। আর ষড়ভুজটাতে কয়টা ত্রিভুজ আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এবারে প্রত্যেকটা ত্রিভুজেরই যদি আমি ক্ষেত্রফল 1ও ধরি, তার মানে এই যে সামান্তরিকটা এই চতুর্ভুজটা এখানে আমার ক্ষেত্রফল কত হবে? 5। এই ষড়ভুজটাতে আমার ক্ষেত্রফল কত হবে? 6। এবার তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? 5:6। তার মানে অপশান ডিতে যে দেওয়া আছে 5:6 সেটাই হবে রাইট অ্যান্সার, মানে অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি।
দেখো পরবর্তী প্রশ্নটা কি বলেছে, একটা প্যাটার্ন দিয়ে দিয়েছে। হ্যাঁ, 11, এখানে 9, নিচে 40, এখানে 15, এখানে 7, এখানে 176, এখানে 25, এখানে 21, এখানে কত হবে? তো তোমরা যদি ভালো করে লক্ষ্য করো দেখবে, তাহলে কি দেখবে যে এখানে যদি আমরা 11 স্কোয়ার করি, 11 কত হবে? 121। এখানে যদি আমরা 9 স্কোয়ার করি কত হবে? -81, দুটাকে বিয়োগ করলে 40 আসবে। এখানে 15 স্কোয়ার কত? 15কে যদি আমরা স্কোয়ার করি 15 কত হবে? 225। 7 স্কোয়ার যদি করি আমরা 49, বিয়োগ করলে 176 আসবে। হলো। এবার দেখো 25 যদি আমরা স্কোয়ার করি, 25 স্কোয়ার কত হবে? 625। এবারে 21 স্কোয়ার কত হবে? 21 স্কোয়ার হবে 441। যদি বিয়োগ করি কত হবে আমাদের? 625 থেকে 441 বিয়োগ করলে 184, 184, মানে অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। কি বলেছে, একটি তার 1 মিটারের গুণিতকে বিক্রি করা হয়। একজন ব্যক্তির 85 সেন্টিমিটার দৈর্ঘ্যের কিছু টুকরো প্রয়োজন। যখন ক্ষতি সর্বনিম্ন তারের ক্ষুদ্রতম দৈর্ঘ্য হয়, যখন ক্ষতি সর্বনিম্ন মানে ক্ষতি ধরে নাও নাই, তারের ক্ষুদ্রতম দৈর্ঘ্য হয়, কি বলেছে, একটা তার গোটাগুটি হিসাবে 1 মিটার 1 মিটার 1 মিটার 1 মিটার এভাবেই মানে বিক্রি করা হয়। ধরে নাও এখান থেকে স্টার্ট হলো 0 থেকে, এখানে 1 মিটার হইলো, এখানে 2 মিটার হইলো, এখানে 3 মিটার হইলো, এখানে 4 মিটার হইলো। তো মানে বিক্রি যে হবে তারটা সেটা এভাবেই হবে। হয় 1 মিটার কিনো, না হয় 2 মিটার কিনো, না হয় 3 মিটার কিনো, না হয় 4 মিটার কিনো, এভাবেই মানে বিক্রি হবে তারটা। তুমি মানে আলাদা আলাদাভাবে কিনতে পারবে না, এভাবেই তারটাকে কিনতে লাগবে। এবারে একজন ব্যক্তি আছে যার 85 সেন্টিমিটারের টুকরা প্রয়োজন, মানে 1 মিটার ওর প্রয়োজন নেই, 85 সেন্টিমিটার। দেখো তার আগে আমরা বলে দিই 1 মিটারে কিন্তু 100 সেন্টিমিটার হয়, তার মানে এই 1 মিটার সমান 100 সেন্টিমিটার হয় কিন্তু। হ্যাঁ, তার মানে একটা লোকের 100 সেন্টিমিটার প্রয়োজন নেই, তার কত একটু কম, 85 সেন্টিমিটার প্রয়োজন। এইবারে লোকটা যদি 1 মিটার তার কিনে, তাহলে তো তার এতটুক বাকি থেকে যাবে, এতটুকু তো তার মানে নষ্ট হবে। কারণ যে দোকানদার সে তো 1 মিটার বিক্রি করবে না, হয় 2 মিটার বিক্রি করবে না, হয় 3 মিটার না 4 মিটার, সে তো কম বিক্রি করবে না। লোকটা কি করতে পারে, লোকটা ধরে নাও অনেকটা তার একসাথে কিনে নিয়ে তারপরে সে 85 সেন্টিমিটার করে টুকরো করে নিজের কাজে লাগাতে পারে। এবারে বলেছে যে লোকটা যদি কত মিটার তার নেয় যাতে সে মানে যে দোকানদার সেও 1-এর গুণিতকে বিক্রি করে দেবে, আর যে লোক যে কিনলো সেও 85 সেন্টিমিটার করে যখন টুকরা করবে তার কোনো ওয়েস্টেজ হবে না, মানে সবগুলোই একদম সেম টুকরা হয়ে যাবে। এক্ষেত্রে তাহলে আমাদেরকে কী করতে লাগবে, এই যে 100 আর এই যে 85 তার লসাগু বের করতে লাগবে। 100 আর 85 যদি আমরা লসাগু বের করি, দেখো কত হবে, 5 দিয়ে 5 2 10, 0 5 1 5 5 7 35, 5 7 35, এর লসাগু করলে কত হবে দেখো, গুণ করে দিই, 5 2 10, 10 আর 17, 170, এই পিছনে একটা 0 আর একটা 0, 1700, তার মানে 1700 সেন্টিমিটার হয়ে গেল আমাদের উত্তর। তো 1700 সেন্টিমিটার মানে কি 17 মিটার, তার মানে 17 মিটার দেওয়া আছে আমাদের অপশন এতে, তার মানে অপশন এ হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, নিচের কোনটি গাণিতিক প্রক্রিয়া নয়? দেখো সবাই জানো এর উত্তরটা কি, মুখস্থ করা। গণিত মানে মুখস্থ করা না, ঠিক আছে, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, পি গ্রেটার দেন 2 হলো একটি মৌলিক সংখ্যা, মানে পি হলো 2-এর থেকে বড় একটা মৌলিক সংখ্যা, তাহলে p + 1
ও পি মাইনাস ওয়ানের গসাগু হবে, গসাগু কী হবে? পি 2-এর থেকে বড়, তার মানে কী হতে পারে? 3 হবে, 5 হবে, ধরে নিচ্ছি আমরা যে পি হতে পারে 3 হতে পারে, 5 হতে পারে, বা 7 হতে পারে, যে কিছু একটা হতে পারে। এবারে আমরা যদি 3 ধরি তাহলে পি প্লাস 1 কত হবে? 4, পি মাইনাস 1 কত হবে? 2। এবারে 4 আর 2-এর গসাগু কত? 2। এবারে যদি আমরা 5 ধরি তাহলে পি প্লাস 1 কত হবে? 6, পি মাইনাস 1 কত হবে? 4। 6 আর 4-এর গসাগু কত হবে? দেখো 2 3 6, 2 2 4, কত হলো? 2। এবারে যদি আমরা ধরে নাও, আমি ধরলাম একটা মৌলিক সংখ্যা 7, তার মানে পি প্লাস 1 কত হবে? 8, পি মাইনাস 1 কত হবে? পি মাইনাস 1 কত হবে? 6, তার মানে এখানেও কত হবে? গসাগু 2। তাহলে আমাদের গসাগুটা কি আসতেছে? সবসময় 2ই আসতেছে। গসাগুটা আমাদের কত আসতেছে? সবসময় 2 আসতেছে। তার মানে অপশান ডি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো কি বলেছে এখানে, প্রথমে 1 দেওয়া আছে, তারপরে 1, তারপরে 2, তারপরে 6, তারপরে 42, তারপরে কত দেওয়া আছে? 42। এবার যদি আমরা ভালো করে লক্ষ্য করি, দেখো এক্ষেত্রে কি করেছে? 1কে 1 দিয়ে গুণ করেছে, কত হয়েছে? 1 হয়েছে। এবারে 1কে তারপরের সংখ্যাটাতে যদি গুণ করা যায় তাহলে কত হবে? 2 1 2, 2কে 3 দিয়ে গুণ করলে 6, 6কে 7 দিয়ে গুণ করলে 42, 6 7। এবারে 42কে যদি 43 দিয়ে গুণ করি কত হবে? দেখো 42 গুণ যদি আমরা করি 43, 42 গুণ যদি আমরা করি 43, তাহলে কত হবে? 3 2 6, 3 4 12, 4 2 8, 4 4 16, নিচে লাস্টে হবে 6 8 আর 2 10, 6 আর 7 আর 8 1, মানে 1806। তার মানে এই স্থানে কত হবে? 1806। অপশান এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশান এ হয়ে যাবে কি রাইট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, একটি সংখ্যাকে 1001 দ্বারা ভাগ করার জন্য একটি বালক সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি ব্যবহার করেছিল। সেই সংখ্যাটিকে 7 11 13 দ্বারা পরপর ভাগ করলো এবং অনুরূপ ভাগশেষগুলি যথাক্রমে 5 6 7 পেল। যখন সংখ্যাটিকে 7 11 13 দ্বারা ভাগ করা হয় সম্পূর্ণ ভাগশেষটি হয়। কি বলেছে দেখো 7 11 13 মানে কি এটাই, দেখো এখানে 1001 লিখেছে, এখানে আবার 7 11 13 আলাদা আলাদাভাবে লিখেছে, ঠিক আছে। তো দেখো এটা কি করে করতে হয়, দেখো এভাবে 3টা ঘর বানাও, ঠিক আছে। এখানে লিখো প্রথমে 7, তারপরে 11, তারপরে 13, তারপরে একটা দাগ দাও, মাঝখানে একটু জায়গা ছাড়ো, এখানে আবার একটা ঘর বানাও। প্রথম ক্ষেত্রে কত ভাগশেষ থাকে? 5। দ্বিতীয় ক্ষেত্রে কত ভাগশেষ থাকে? 6। দ্বিতীয় ক্ষেত্রে কত ভাগশেষ থাকে? 7। এবারে কী করবো? লাস্টেরটার ক্ষেত্রে আমরা কি করব? লাস্টেরটার ক্ষেত্রে আমরা এই দুটাকে যোগ করব, যোগ করে মাঝখানে লিখে দেবো 13 আর 7 যোগ করলে 20, 13 আর 7 যোগ করলে 20। তারপরেরটাতে আমরা কি করব? এই 11-র সাথে 20 গুণ করব, গুণ করে এই 6কে যোগ করে দেবো। 11 2 22, মানে 11কে 20 দিয়ে গুণ করলে 220, 220 আর 6 226। এবারে কি করব? এই 7 দিয়ে 226কে গুণ করব, 7 দিয়ে 226কে গুণ করলে হবে 1582। কত হবে? 1582। তার সাথে 5 যোগ করলে কত হবে? 1587। তাহলে এখানে লিখে দেবো আমরা 1587 হলো। এইবারে এই 1587 হয়ে গেল আমাদের সেই সংখ্যাটা, ঠিক আছে। এবারে সেই সংখ্যাটাকে কি করেছে? সে 7 গুণ 11 গুণ 13 দিয়ে
ভাগ করেছে। এবারে 7 গুণ 11 গুণ 13, 7 গুণ 11 গুণ 13 মানে 1001। এবারে এই 1587কে 1001 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে যেটা ভাগশেষ আসবে সেটাই হবে আমাদের উত্তর। এটা 1000 দিয়ে 1587কে একবারই যাবে, কত হবে 1001, বিয়োগ করলে কত হবে, এখানে হবে 6, 8, 5, 0 মানে 586, যেটা আছে অপশান বিতে। তার মানে অপশান বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো কি বলেছে, P1 P2 P3 ডট ডট দিয়ে P⁴n হলো nটি স্বাভাবিক সংখ্যা যারা কেউই যৌগিক সংখ্যা অথবা 2 নয়। ঠিক আছে, 2 অথবা যৌগিক সংখ্যা নয় কেউই। প্রদত্ত দেওয়া আছে কি 1 প্লাস P1 ইন্টু P2 ইন্টু P3 ডট ডট দিয়ে P⁴n একটি মৌলিক সংখ্যা। তাহলে P1 প্লাস P2 প্লাস P3 ডট ডট দিয়ে P⁴n ইজ ইকুয়াল টু কী হবে? ঠিক আছে, আমরা ধরে নাও যে 2 নয়, আবার কি বলেছে মৌলিক সংখ্যা, তার মানে এটা হতে পারে 3, 5, 7 এরকম হতে পারে। ঠিক আছে, তো দেখো 2 নয় যৌগিক সংখ্যা নয়, তার মানে প্রত্যেকটা সংখ্যাই মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাগুলো সর্বদাই কী হয়, একটা জিনিস তোমরা মাথায় রাখবে, মৌলিক সংখ্যাগুলো সর্বদাই কিন্তু বিজোড় হয়। মৌলিক সংখ্যাগুলো সর্বদাই বিজোড় হয়। এবারে দেখো এখানে যে লাইনটা দেওয়া আছে প্রদত্ত 1 প্লাস P1 ইন্টু P2 ইন্টু P3 ইন্টু P⁴ ডট 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 P⁴n, তার মানে তুমি যখন এই যে P1 P2 P3 এগুলো সবগুলাই মৌলিক সংখ্যা মানে বিজোড় সংখ্যা। এবারে তুমি যখন বিজোড় সংখ্যাগুলোকে গুণ করবে তুমি কিন্তু একক স্থানে বিজোড় সংখ্যাই পাবে, মানে পুরো সংখ্যাটাই তুমি মানে বিজোড় পাবে। ঠিক আছে, বিজোড় সংখ্যাগুলোর গুণফল সর্বদা বিজোড়ই হয়, কখনো জোড় হয় না, এটা মাথায় রাখবে। এবারে কি বলেছে, তার সাথে যদি তুমি 1 যোগ করো তাহলে সেটা তো জোড় সংখ্যা হয়ে যাবে। তাহলে কী হবে, সেটা জোড় সংখ্যা হয়ে যাবে। বিজোড় সংখ্যার সাথে যদি +1 করো তাহলে সেটা জোড় সংখ্যা হয়ে যাবে। তাহলে কি হবে, সেটা জোড় সংখ্যা হয়ে যাবে। আর জোড় সংখ্যা হলেই সেটা কখনো মৌলিক হবে না। তো এখানে যে বলেছে একটি মৌলিক সংখ্যা, এটা তো ভুল বলেছে। প্রদত্ত মানে যেটা দেওয়া আছে সেটাই দেওয়া আছে ভুল, তাহলে এটা বেরোবে কি করে? ঠিক আছে, এটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। হয়তো আমাদের যে মানে মধ্যশিক্ষা পর্ষদ আছে, মধ্যশিক্ষা পর্ষদ বলছি, মানে যেটা আমাদের টেটের যে পর্ষদটা আছে সেখান থেকে ক্ল্যারিফিকেশন আসবে এই প্রশ্নটা নিয়ে, বা সেখান থেকে যদি অ্যান্সার কি দিয়ে দেয় তাহলে আমরা এটা করব। ঠিক আছে, আপাতত এটা আমরা বুঝতে পারছি না, এটা প্রশ্নটাই ভুল দেওয়া আছে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। কি বলেছে, দুটি অখণ্ড সংখ্যার গুণফল 552 হলে সংখ্যা দুটির সমষ্টির সম্ভাব্য ক্ষুদ্রতম মান হলো। দেখো কি বলেছে, আমি ধরে নিচ্ছি একটা সংখ্যা 12। ঠিক আছে, 12কে আমরা কীভাবে লিখতে পারি, 1 গুণ 12, 2 গুণ 6 অথবা 3 গুণ 4। ঠিক আছে, এবারে যদি আমরা দেখো এই সংখ্যাগুলোকে যোগ করি, মানে 12 আর 1 যোগ করলে কত হবে 13, 6 আর 2 যোগ করলে কত হবে 8, 4 আর 3 যোগ করলে কত হবে 7। তুমি যদি ভালো করে লক্ষ্য করবে যে যেই সংখ্যাগুলো পাশাপাশি সংখ্যা গুণ হয় না, মানে ধরে নাও এই যে 12কে তো আমরা 1 × 12 লিখতে পারতাম, 2 × 16 লিখতে পারি, 3 × 4ও লিখতে পারি। তো এবারে দেখো এই 3 আর 4 এগুলা পাশাপাশি কিনা, একদম কাছাকাছি। 3 আর 4 একদম কাছাকাছি। 3 আর 4 যতটা কাছাকাছি, 1 আর 12কে অতটা কাছাকাছি না, 2 আর 6কে অতটা কাছাকাছি না, কিন্তু 3 আর 4 একদমই কাছাকাছি। তো এই কাছাকাছি সংখ্যাগুলোরই যোগফল সর্বদা ছোট হবে। বোঝা গেল? কাছাকাছি সংখ্যাগুলোর যোগফলই সর্বদা ছোট হবে। কেন এটা তোমাদেরকে আগে ক্লিয়ার করে দিলাম, কারণ এই প্রশ্নটাতে আমাদের এটা লাগবে। এই 552কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি কত হবে, দেখো
2 2 4, 2 7 14, 2 6 12। আবার যদি আমরা 2 দিয়ে করি, 2 1 2, 2 3 6, 2 8 16। আবার যদি 2 দিয়ে করি, 2 6 12, 2 9 18। আবার 2 দিয়ে করি, 2 3 6, সরি 2 দিয়ে যাবে না, এটা 3 দিয়ে যাবে, 3 2 6, 3 3 9। এবারে আর যাবে না এটাকে। এবার যদি আমরা গুণ করি, দেখো কত হবে, 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 12 দুগুণা 24, মানে 23 গুণ 24 আমরা লিখতে পারি 552কে। তো দেখো এগুলা পাশাপাশি, তার মানে এর থেকে আর মানে কোনো সংখ্যা নেই যে দুটা ক্ষুদ্রতম হবে যোগ করে। বোঝা গেল? এখানে যেমন 4 আর 3, এর থেকে আর অন্য কোনো সংখ্যা নেই যেটা যোগ করলে ছোট হয়, তেমনি 23 24ই হবে ক্ষুদ্রতম, যে 23 24কে যোগ করলেই আমরা ক্ষুদ্রতম পাবো সংখ্যা। তার মানে 23 আর 24কে যোগ করলে কত হবে, 4 আর 3 7, 2 2 4, 47। 47 কত আছে অপশন বিতে, সরি অপশন ডিতে। তার মানে অপশন ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? অপশন ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, গণিত শিক্ষা শ্রেণীকক্ষে শিক্ষক বা শিক্ষিকা দ্বারা জিজ্ঞাসিত কিছু প্রশ্ন নিচে প্রদত্ত হলো। কি প্রশ্ন করেছে আর চেয়েছে কি, যে কোনটা বদ্ধপ্রান্ত কোনটা মুক্ত প্রান্ত। বদ্ধপ্রান্ত মুক্ত প্রান্ত মানে কি, বদ্ধপ্রান্ত হলো যেই প্রশ্নের উত্তরগুলো হচ্ছে একদম ফিক্সড, যেই প্রশ্নের উত্তরগুলো একদম ফিক্সড, ঠিক আছে, মানে বন্ধ করা, যে এর বাইরে আর এর উত্তর হতে পারে না। তো দেখো কি বলেছে, একটি আয়তক্ষেত্রের একটি বাহু 5 সেন্টিমিটার এবং পরিসীমা 30 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত হবে। তো দেখো একটা বাহুর পরিসীমা দেওয়া আছে, একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে হবে। তো সেটার ক্ষেত্রফলটা কি হবে, একদম ফিক্সডই হবে। তার মানে এটা কি, এটা হচ্ছে বদ্ধ প্রান্ত, এটা কি বদ্ধ প্রান্ত প্রশ্ন। এবার কি বলেছে, একটি সংখ্যার সেট খুঁজো যাদের গড় 5। দেখো 5 গড়ওয়ালা সেট তো অনেক হতে পারে, একটাই হবে সেটা কোনো মানে নেই, বা দুটাই হবে, তিনটাই হবে এরকম মানে নেই, অনেকগুলো হতে পারে। তো এটা কি হবে, মুক্ত প্রান্ত মানে ওপেন। এবারে কি বলেছে, 0 থেকে 2 এর মধ্যবর্তী সকল মৌলিক সংখ্যার তালিকাভুক্ত করো। দেখো 0 থেকে 20-র মধ্যে মৌলিক সংখ্যাগুলো হচ্ছে ফিক্সড, ঠিক আছে, সব বাচ্চাগুলো যেটা উত্তর দেবে সেটা একই উত্তর দেবে, কেউ আলাদা আলাদা উত্তর দেবে না। হ্যাঁ, ভুল কেউ যদি উত্তর দেয় সেটা তো আলাদা হবেই, কিন্তু সঠিক উত্তর যেটা আছে সেটা একই হবে। তোমরা আবার এটা ভেবে নিও না যে স্যার কেউ তো বলতেই পারে যে 2 আর 2 6, বলতেই পারে, সেটা তো ভুল উত্তর হয়ে গেল না। কেউ বলতেই পারে 2 আর 2 10 হবে, তো সেটা তো ভুল উত্তর। ভুল উত্তরগুলোকে তো আর তুমি কাউন্ট করতে পারবে না। সঠিক যেগুলো উত্তর সেটাকে মানে আমাদেরকে ধরতে হবে। তো 0 আর 20-র মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেটা সবাই মানে একই উত্তর দেবে, যারা যারা সঠিক উত্তর দেবে। তো এটাও ক্লোজ। এবার কি বলেছে, যে আয়তক্ষেত্র সম্পর্কে যে গাণিতিক তথ্য তুমি জানো তা আমাকে বলো। এবারে কেউ যদি, কোনো টিচার যদি কোনো একটা বাচ্চাকে জিজ্ঞেস করে যে আয়তক্ষেত্র সম্পর্কে তুমি কি জানো বা তোমার কি জানা আছে তুমি বলো, এইভাবে যদি প্রত্যেকটা বাচ্চাকে এই প্রশ্নটা করে, প্রত্যেকটা বাচ্চাই কিন্তু আলাদা আলাদা উত্তর দেবে, কেউ কিন্তু ফিক্সড একটা উত্তর দিবে না। তাহলে এটাও হয়ে গেল মুক্ত প্রান্ত প্রশ্ন। তার মানে প্রথমে একটা বদ্ধ, তারপর একটা মুক্ত, বদ্ধ মুক্ত, এরকম বদ্ধ মুক্ত বদ্ধ মুক্ত। তো দেখো কি আছে, ওরকম দেওয়া নাই, বদ্ধ মুক্ত কি দেওয়া আছে, যে 1 2 3 বদ্ধ প্রান্ত না, 1 হলো বদ্ধ প্রান্ত, হ্যাঁ, এবং 2 3 4 মুক্ত না, এটাও না। 1 আর 3 হলো বদ্ধ প্রান্ত, 2 এবং 4 হলো মুক্ত প্রান্ত, হ্যাঁ এটা সঠিক, অপশান সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, 1 নম্বর তালিকায় প্রদত্ত বিষয়গুলির সঙ্গে 2 নম্বর তালিকায় উল্লেখিত বিষয়গুলির মিল খুঁজো। এবার দেখো গ্যালিলিও কি বলেছিল, গ্যালিলিও বলেছিল যে গণিত হলো সেই ভাষা যার দ্বারা স্রষ্টার এই মহাবিশ্ব সৃষ্টি। তার মানে 1 হয়ে গেল, এ হয়ে গেল 2। এবারে বেকন কি বলেছিল, এ হয়ে গেল 2, এ 2 কোথায় আছে দেখো, অপশান এ আর সিতে আছে, তার মানে অপশান বিটা
আর অপশন ডিটা কিন্তু হবে না। এবার কি বলেছে 2 নাম্বারটা দেখো, বি এর 1 আছে দেওয়া না, বি এর 1 দেওয়া আছে 2 ক্ষেত্রেই, তার মানে এটা বাদ দাও, এটা মিলাতে লাগবে না। তার মানে সিটা আলাদা আলাদা দেওয়া আছে, তার মানে সিটা দেখি। সি কী বলে, অ্যারিস্টটল কী বলেছিল? অ্যারিস্টটল বলেছিল এই যে গণিত হলো পরিমাণের বিজ্ঞান, গণিত হলো পরিমাণের বিজ্ঞান। অ্যারিস্টটল বলেছিল গণিত হলো পরিমাণের বিজ্ঞান, মানে অপশান 4 যেটা দেওয়া আছে, তার মানে সি হয়ে গেল অপশান 4, সি হয়ে গেল অপশান 4। তার মানে এটার আমাদের উত্তর কী হয়ে যাবে? অপশান এতে যেটা দেওয়া আছে এটা হয়ে গেলো আমাদের রাইট অ্যান্সার, মানে অপশান এ হয়ে গেলো আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? বোঝাতে পারছি তো তোমাদেরকে? তোমরা বুঝতে পারছো তো? মিলিয়ে নাও তোমরা, এটার অপশান হবে সঠিক উত্তর অপশান এ। পরবর্তী প্রশ্নটা কী আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্নটা কী বলেছে, যে বকুল 4818 পাতার একটি বই পড়তে শুরু করে। পরপর 3 দিন সে বইটির যথাক্রমে 24/73 অংশ, 34/219 অংশ এবং 23/146 অংশ পড়ে ফেলে। বইটির যতগুলি পাতা পড়া বাকি থাকে তার সংখ্যা হলো, ঠিক আছে, এটা চেয়েছে আমাদেরকে। আমরা কি করি, আমরা এক কাজ করি, এই 24/73 অংশ, 34/219, 23/146 এই যে অংশ, মানে টোটাল সে 3 দিনে কত অংশ বই পড়েছে সেটা বের করে নিই। তো টোটাল বের করতে গেলে এই 3টাকে যোগ করতে হবে। এবার এই 3টাকে যদি আমরা যোগ করি তাহলে তার মানে এই 73, 219 আর 146-এর লসাগু করতে লাগবে। তো দেখো 73, 219 আর 146-এর যদি আমরা লসাগু করি, দেখো খুব সিম্পল, 73 দিয়ে চলে যাবে, এখানে হবে 1, এখানে হবে 3, এখানে হবে 2। তার মানে লসাগু করে যদি আমরা নিচে লিখি, নিচে কত হবে? 73 গুণ 3 গুণ 2, মানে 73 গুণ 6। 73কে 6 দিয়ে গুণ করলে 6 3 18, 18 8 হাতে থাকবে 1, 6 7 42 আর 1 43, মানে 438। এবারে নিচে কত থাকলো? নিচে কত আছে এখানে? 73, 73 দিয়ে 438কে ভাগ করলে কত হবে? এই 3 আর 2 মানে 6, 6 দিয়ে উপরের 24কে গুণ করলে কত হবে? 6 4 24-এর 4 হাতে থাকবে 2, 6 2 12 আর 2 14। যোগ করব কত? এবারে 219 দিয়ে এই 438কে ভাগ করলে কত থাকবে? 2, 2 দিয়ে 34কে গুণ করলে কত হবে? 68, যোগ 146 দিয়ে 438কে ভাগ করলে কত হবে? 3, 3 দিয়ে 23কে গুণ করলে কত হবে? 69, ঠিক আছে। এবারে দেখো, এবারে যদি আমরা যোগ করে দিই, নিচে তো হবে 438, উপরে কত হবে? উপরে 3টাকে যোগ করলে হবে 182, 281। এবারে এটার সাথে 1 থেকে যদি আমরা এটা মাইনাস করে দিই, মানে আমরা একটা বই মানে টোটাল কত অংশ? 1 অংশ, সেখান থেকে আমরা কতটা বই পড়ে নিয়েছি? এই বইটা আমরা পড়ে নিয়েছি, এই যে 281/438 এই অংশটা পড়ে নিয়েছি। তার মানে বাকি কতটা অংশ আছে? এবারে 1 - 281/438 সমান সমান কী হয়? অলওয়েজ এই 438 নিচে যেটা আছে ওটাই থাকে, এটার বিয়োগ করে দিতে লাগে। 8 থেকে 1 গেলে 7, 13 থেকে 8 গেলে 5, 3 থেকে 2 গেলে 1, মানে 157 ইন্টু 438 এই অংশটা এই অংশ বই পড়া বাকি আছে। এই অংশটা পড়ে নিয়েছে, এই অংশটা বাকি আছে। এবারে টোটাল বই তো আমাদেরকে বইয়ে কতগুলো পাতা আছে সেটা বলে দিয়েছে, 4818। এবারে 4818-র 157/438 অংশ কত সেটা বের করলেই হয়ে গেল। তার মানে এই 157/438 এটাকে গুণ করে দিতে লাগবে 4818-র সাথে। দেখো এটাকে যদি তোমরা গুণ করো দেখবে 438 দিয়ে ডাইরেক্ট কাটো, 438 1 438, 81 থেকে 38 চলে গেলে 43, পিছনে 8,
মানে 438 হয়ে গেল, আবার মানে 11 দিয়ে এই 157কে গুণ করলে কত হবে? 11 দিয়ে 157কে গুণ করলে হবে, পিছনে হবে 7, মাঝখানে হবে 2, 7, 1, 1727 মানে অপশন এতে দেওয়া আছে যেটা, সেটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? দেখো আমি কিন্তু এটা ডাইরেক্ট কীভাবে করলাম, তোমরা যদি না পারো তো করে দেখবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্নটা কী আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, সংখ্যার বোধের বিকাশে সাবিটাইজিং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, নিচের কোনটি একজন শিক্ষার্থীর সাবিটাইজিং দক্ষতা প্রদর্শনের উদাহরণ? সাবিটাইজিং মানে যখন ধরে নাও আমরা কোনো কিছু একটা জিনিস দেখলাম, সেই জিনিসটা দেখে আমরা মানে কাউন্ট না করে বলে দিতে পারি যে এখানে কয়টা মানে কত আছে। ধরে নাও স্কুল মাঠে স্পোর্টস হচ্ছে, সাপোজ ধরে নাও স্কুল মাঠে স্পোর্টস হচ্ছে, আমরা দেখতেছি যে স্কুল মাঠে 3টা ফ্ল্যাগ উঠছে, হয়তো আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ উঠছে, তার সাথে সাথে আমাদের স্কুলের একটা যে ফ্ল্যাগ সেটা উঠছে, তার সাথে সাথে সেই স্কুলটা যেই সার্কেলের আন্ডারে সেটার একটা ফ্ল্যাগ উঠছে। তো আমরা ধরে নাও মাঠের দূর থেকে মাঠের মধ্যে দেখলাম, দেখে বলে দিলাম যে ওখানে 3টা ফ্ল্যাগ উঠছে। আমরা কিন্তু হয়তো কাউন্ট করলাম না যে 1টা 2টা 3টা কাউন্ট করলাম না, কাউন্ট না করেই আমরা হয়তো দেখেই বলে দিলাম যে 3টা ফ্ল্যাগ উঠছে। আমরা যেটা দেখতে অভ্যস্ত, আমরা সাধারণত যেটা দেখতে অভ্যস্ত সেটা আমরা কাউন্ট না করেই বলে দিতে পারি যে কয়টা আছে, ঠিক আছে। সেটাই হচ্ছে স্যাবিটাইজিং। তো এবারে কী বলেছে যে ওর স্যাবিটাইজিংয়ের উদাহরণ কী হবে, 5-এর সঙ্গে 1 যোগ করা হলে শিক্ষার্থী 6 সংখ্যাটিকে স্বীকৃতি দেয়, এটা নাকি 5 থেকে 1 নিয়ে নিলে শিক্ষার্থী 4 সংখ্যাটিকে স্বীকৃতি দেয়, এটা নাকি শিক্ষার্থী একটি ঝোঁক শূন্য ছক্কা চালনা করে এবং বিন্দুগুলির প্রকৃত গণনা না করে বলতে সক্ষম হয় যে এটি একটি 4। দেখো অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। যখন আমরা লুডুর একটা ছক্কা গড়াই, তখন ধরেন একটা এই যে লুডু ছক্কা, এখানে যদি এরকম দেখো এরকম 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 আসলো, আবার এরকম 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 আসলো, তা আমরা কাউন্ট না করেই বলে দিয়ে ছক্কা 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 বলে দিই না, এটাই হলো স্যাবিটাইজিং। তার মানে অপশান সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কী আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কী আছে দেখো, 1800 শতকে দিনের সংখ্যা ছিল, দেখো 1800 শতক মানে কি, এই 1701 থেকে 1800 পর্যন্ত, এটা হলো 1800 শতক। এইবার দেখো এই 100 বছরে প্রত্যেক বছর যদি 365 করে দিন থাকে, তাহলেই 100 বছরে কত হবে, এই যে 36,500 দিন। এবারে দেখো এক্ষেত্রে এই 100 বছরে তো 4 বছর অন্তর অন্তর লিপ ইয়ারও আসবে, 4 বছর অন্তর অন্তর লিপ ইয়ারও আসবে। তার মানে 100কে যদি 4 দিয়ে ভাগ করি কত হবে, 25। তার মানে 25টা লিপ ইয়ার আসে। কিন্তু দেখো এই 25টা লিপ ইয়ার আসে দেখে তোমরা আবার অপশান এতে যারা যারা অ্যান্সার দিয়েছো তারা ভুল দিয়েছো। কেন? কারণ দেখো এই যে 1701 থেকে স্টার্ট হলো, এই 1701 হলো বা 1800, এই দুটাই কিন্তু কোনোটাই লিপিয়ার না। 1800 লিপিয়ার না, কারণ 1800কে আমরা 400 দিয়ে যদি ভাগ করি, দেখো 0000 কাটবে, 4 দিয়ে 18কে কাটলে মানে কাটা যায় না, তার মানে 1800 লিপিয়ার না। তাই এক্ষেত্রে 25টা লিপিয়ার হবে না, এক্ষেত্রে 24টা লিপিয়ার হবে। তার মানে এর সাথে আরও 24 যোগ করতে হবে, তাহলে কত হবে, এই 4 2 5 6 3 36,524, এটাই হবে দিন সংখ্যা। তার মানে অপশান বি যেটা আছে সেটা হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশান বি যেটা দেওয়া আছে সেটা হবে রাইট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কী আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে যে 29 অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যার গসাগু 29 এবং লসাগু 4147, সংখ্যা দুটি হয় কি কি? দেখো গসাগু 29 থেকে বড় দুটো সংখ্যা, তার মানে সংখ্যা দুটো আমরা ধরে নিচ্ছি যে একটা হচ্ছে 29A
আর একটা হচ্ছে 29b, এই সংখ্যা দুটো ধরতেই পারি, তাহলেই তো তাদের গসাগু কত হবে 29। আর এ আর বি পরস্পর মৌলিক। এবারে লসাগু কি হবে, এইটা আর এইটার লসাগু হবে 29 ইন্টু এ ইন্টু বি, ঠিক আছে। তো এই লসাগুটাই বলে দিয়েছে সমান সমান কত 4147, 4147। এবারে 29 দিয়ে যদি 4147কে আমরা মানে ভাগ করি তাহলে কত হবে দেখো, 29 দিয়ে যদি 4147 এভাবে ভাগ করছি, হ্যাঁ, তাহলে সুবিধা হবে বুঝতে। 29 এক দিয়ে 29 বাঁচলো কত 12, 29 এই যে 4 নেমে যাবে এখানে, 29 4-এ কত হবে 116, নামবে কত 87, ঠিক আছে। আবার 3 দিয়ে কত হবে 87, ভাগ চলে গেল, তার মানে 143, কত হলো 143। এ আর বি গুণ করে কত হবে, তার মানে এ আর বি এর ভ্যালু, তার মানে এ ইন্টু বি সমান সমান কত হলো 143। এবারে এ আর বি এমন দুটো মৌলিক সংখ্যা যেই দুটো সংখ্যা গুণ করলে 143 হয়। 11 আর 13 এমনই হলো দুটো মৌলিক সংখ্যা যেই দুটো সংখ্যা গুণ করলে 143 হয়। তার মানে এক্ষেত্রে আমরা বলতে পারি যে এর ভ্যালু 11 আর বি এর ভ্যালু 13। এবার সংখ্যা দুটো কি কি, একটা হচ্ছে 29a, একটা হচ্ছে 29b। এবার 29 ইন্টু 11 কত হবে, 29 ইন্টু 11 হবে 319। আর 29 ইন্টু বি কত হবে, 29 ইন্টু 13 কত হবে 377। তার মানে এটা কত দেওয়া আছে দেখো, অপশান বিতে দেওয়া আছে, তার মানে অপশান বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তো দেখো এটাই আজকের ভিডিওর শেষ প্রশ্ন। তোমরা যারা যারা পরীক্ষা দিয়েছো তারা নিজেরা মিলিয়ে নিলে যে তোমাদের কার কটা ঠিক হয়েছে কার কটা ভুল হয়েছে, তোমরা ভালো করে মিলিয়ে নাও। তোমাদের যারা পরিচিত যারা টেট পরীক্ষা দিয়েছে তাদেরকেও ভিডিওটা শেয়ার করে দাও যাতে তারাও সেটা মিলিয়ে নিতে পারে। বোঝা গেল? তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।